হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আবারও অনেক দিন পর আমার প্রতিদিনের দিনলিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেই দেখছি আকাশ একদম ঝলমলে, ভীষণ সুন্দর রোদ উঠেছে। আর কী বারের ব্লগ এটা সেটা তো বলাই হলো না, এটা হলো গত শনিবার দিনের ব্লগ। তো সেদিনকে ভীষণ রোদ দিয়েছিল, মানে সেদিনই রোদটা দিয়েছিল, তারপরে আর রোদ দেয়নি। মানে ভাবতেই পারিনি যে এরকম ওয়েদার হওয়ার পরেও আবার এরকম বৃষ্টি শুরু হতে পারে, মানে এরকম নিম্নচাপ শুরু হতে পারে। তো মানে শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম ঝলমলে রোদ, আর নীল আকাশ, পেঁজা তুলোর মতন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। দেখে তো ভাবলাম যে অবশেষে নিম্নচাপ কেটেছে, এবার হয়তো একটু রোদের দেখা মিলবে। তো সেই দিনটাই আর কি রোদ দিয়েছিল, আর সানডেতেই সকালবেলা একটু রোদ ছিল, তারপরে দুপুরের পর থেকে তো বৃষ্টি শুরু হলো। তো আমাদের এখানে এখনও বৃষ্টি চলছে, আর শুনছি তো এখনও নাকি 3-4 দিন এরকমভাবেই চলবে। কিন্তু আর সত্যি বলতে বৃষ্টিটা ভালো লাগছে না। কি বলো তো, মানে জামা কাপড় শুকানোটা একটা বড় টাফ কাজ তো হয়ে গেছে, তার সাথে না বৃষ্টি একটানা হতে থাকলে না সেটা কেমন যেন একটু একঘেয়েও হয়ে যায়, চারিদিক জল কাদা। আর যারা মানে নদী তীরবর্তী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে থাকে তাদের অবস্থাটা চিন্তা করো তো, মানে কতটা মানে সমস্যার মধ্যে তারা এখন দিন কাটাচ্ছে। যখন তখন আর কি জলে তাদের বসতবাড়ি ভেসে যেতে পারে, এই রকম একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছে। তারপরে তো জিনিসপত্র রয়েছেই, মানে যারা আর কি বিভিন্ন রকমের সবজি চাষবাস করেছে সেই সব জিনিসপত্রগুলোও তো আর কি বন্যার জলে ভেসে যাওয়ার সম্ভাবনা। আর এত বৃষ্টি হলে পরে সেগুলো পচেও যাবে। তো সবারই ক্ষতি এত বৃষ্টি, কিন্তু যা বৃষ্টির লক্ষণ দেখছি তাতে করে বন্যা হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। জানি না কি হবে, বছরের শুরুটাই তো মানে শুরু থেকেই একটার পর একটা ইনসিডেন্ট এমন হয়ে চলেছে, আর সত্যিই ভালো লাগছে না। মনে হচ্ছে কতক্ষণে আর কি বছরটা শেষ হবে। সব কিছুই যেন কেমন একটু জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আজকে অনেকটাই সকালে উঠেছি, কারণ এত সুন্দর রোদ উঠেছে। বেশ কিছু কাজকর্ম আজকে কমপ্লিট করব। তার আগে তো অ্যাজ ইউজুয়াল আমার তো রান্নাবান্না আছে, হাজব্যান্ড খেয়ে অফিস বেরোবে। তো সেই জন্য আমি দেখো মানে ব্রাশ করতে করতেই তো সকালে জামা কাপড়গুলো মেলে দিলাম, তারপরে বাসি কাজকর্ম সেরে আর কি ঘরে জানলা দরজাগুলো খুলে দিলাম। এত সুন্দর রোদ এসেছে, ঘরে জানলা দরজাগুলো খুলে না দিলে পরে না ঘরটা বেশ সুন্দর রোদ ঢুকবে না। আর এতদিন বৃষ্টির কারণে ঘরে ঠিকঠাক করে রোদও ঢোকেনি, খুব বাজে অবস্থা ঘর দোরের। তো জানলা দরজাগুলো খুলে দিয়ে রান্নাঘর আর ডাইনিং টেবিলটা মুছে নিয়ে ভাত বসিয়ে দিলাম, আর সাইড বাই সাইড চাও বসিয়ে দিয়েছিলাম। তো চাটা হয়ে গেল ভাত বসাতে বসাতে, তো চা খেয়ে নিলাম। আর বোনের চাটা মানে রেডি করে ঢাকা দিয়ে রাখলাম, ও এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে পরে খেয়ে নেবে। আমি তো অনেকটাই সকালে উঠে পড়ি, তো ও অত তাড়াতাড়ি তো ওঠে না, তো ও মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ উঠবে, তখন খেয়ে নেবে। তা আমি দেখো ভাত বসিয়ে চা খেয়ে এখানে চলে এসেছি। বেশ কিছুদিন হয়ে গেল বেডরুমের বেড কভারটা চেঞ্জ করা হয় না। তো এই ওয়েদারে নিজেদের রেগুলারে জামা কাপড়ই শুকাতে পারছি না। তো বিছানার চাদর তুলে কেচে দেওয়াটাও একটা বিশাল বড় একটা টাফ কাজ এই বৃষ্টি বাদলের দিনে। কারণ কেচে ধুয়ে দিলাম ঠিকই, কিন্তু মেলার জায়গা নেই, আর ঘরের মধ্যে আর কত জামা কাপড় মেলবো। আর মার তো প্রতিদিনই অনেক অনেক জামা কাপড় বেরোয়। সকালবেলা যে কটা জামা কাপড় দেখলে প্রথমে মেললাম সেগুলো সবই মায়ের জামা কাপড়। বাড়িতে একটা পেশেন্ট থাকলে বুঝতেই পারো প্রতিদিনই অনেক অনেক জামা কাপড় বেরোয় আর কি। তো সেইগুলোকেই মেলার জায়গা হয়ে ওঠে না। আর মার তো প্রতিদিন একটা করে চাদর বেরোয়, তো সেই মানে সেটাকেই শুকানোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। আর নিজের যদি কাছাকাছি করি তাহলে তো আর কোনো কথাই নেই। তো সেই জন্য আর কি বৃষ্টি বাদলের মধ্যে আমি জামা কাপড় কিছুই এক্সট্রা করে কাছাকাছি করিনি, আর বিছানার চাদরগুলোও তুলিনি। কিন্তু এই বিছানার চাদরে সত্যি বলতে আর শুতেও ইচ্ছা করছিল না, কিন্তু তুলে তো আবার রেখে দিতে হবে, সেগুলো রেখে দিলে আবার একটা বাজে গন্ধ হয়ে যায়, তাই জন্য আর বিছানা থেকে তুলিও নি। তো ভেবেছিলাম যে বৃষ্টি তো কমবেই,
কমলে পরে একবারে তুলে আর কি কেচে দেব। তো আজকে এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম প্রথমে এই বিছানা চাদরগুলো তুলে গরম জল করে ভিজিয়ে দিই, তাহলে রান্নাবান্না কমপ্লিট করে ঝটপট করে কেচে দেব। ওয়েদারের তো কোনো ঠিক ঠিকানা নেই, এখন রোদ রয়েছে, একটু পরে আবার বৃষ্টি এসে যেতে পারে। তো যতটা সকাল সকাল কমপ্লিট করে ফেলা যায় কাছাকাছির কাজটা ততটাই মঙ্গল। অন্ততপক্ষে যদি জলটা ঝরে যায় জামা কাপড় থেকে তাহলে আর কি ঘরের মধ্যে মেলে দিলে অতটা অসুবিধা হয় না, কিন্তু জামা কাপড়ে জল থাকলে সেটা মানে মেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো আমার জামা কাপড় ভেজানো কমপ্লিট, আর আমি রান্নাঘরে এসে ফটাফট আলু সয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি, আর কুমড়ো ছেঁচকি করলাম। যেহেতু শনিবার আমাদের নিরামিষ, খুব একটা বেশি কিছু রান্না করিনি, কারণ এখন না রান্নাবান্না করে খাওয়ার মতো লোক নেই। আগে তাও আমার শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসতেন যেহেতু, তো ওনার মতন করে অনেক কিছু রান্না করতাম, কিন্তু এখন আর সেরকম খাওয়ার লোকও নেই, আর আমার হাজব্যান্ড বেশি কিছু খেতে পছন্দও করে না, আর আমরাও খুব একটা যে অনেক কিছু দিয়ে খাবার দাবার খাবো সেরকমটা আমাদেরও পছন্দ না। আমরা মানে খুব মানে সীমিত পরিমাণ খাবার দাবার খেতেই বেশি পছন্দ করি আর কি। মানে প্রচুর জিনিস দিয়ে খাবার দাবার মানে প্রচুর আইটেম দিয়ে আর কি খাবার দাবার খেতে ভালোবাসি না। 2 থেকে 3টে, এর বেশি ভালো লাগে না আর বেশি কিছু রান্নাবান্না করলে পরে সেটা দিয়ে খেতে। তো সেই জন্য আমাদের বাড়িতে দেখবে তোমরা 2 পদের বেশি 3 পদ হয় না। তো যাই হোক, কুমড়ো ছেচকি আর সয়াবিন আলুর তরকারি করলাম, তো ওটা দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম। তো খেয়ে অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি ফটাফট কেচে বাইরে সব মেলে দিলাম। আর বাইরের আকাশটা দেখছো তো, এত সুন্দর হয়ে রয়েছে না, আকাশটা দেখে মনে হচ্ছে পুজো এসেই গেছে। আর মানে পুরো নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। এই রকম আকাশ দেখার পর কখনো ভাবতেই পারিনি যে পরদিন থেকেই আবার সেই মুষলধারায় বৃষ্টি শুরু হবে। তো এখনও তো আমাদের এখানে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, আর প্রতিদিন ঠিক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারপর সারাদিন বৃষ্টি হোকছেই না হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি দেখাটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে আমাদের এখানে। তো যাই হোক, দেখো জামা কাপড় মেলতে এসেছি ছাদে, তো বোনকেও নিয়ে এসেছিলাম। বোন দেখি এই আমড়া গাছের ডালটা একদম ছাদের সাথে লেগে রয়েছে, তো এই ডালে বেশ কয়েকটা আমড়া রয়েছে ধরে, তো সেই আমড়াগুলো পাড়ার চেষ্টা করছে। তো আমার তো ভয় লাগছে, 3তলার ছাদ, তো যদি পড়ে ঠরে যায় পা পিছলে, এমনিতেই ছাদটা পুরো পিছল হয়ে রয়েছে, মানে শ্যাওলা শ্যাওলা হয়ে রয়েছে। এই বৃষ্টি বাদল না গেলে এই ছাদ পরিষ্কার করার এখন কোনো প্রশ্নই আসে না, কারণ এই কন্টিনিউয়াসলি বৃষ্টি হতেই থাকবে। আর ছাদে আমাদের খুব একটা বেশি আসা হয় না, এই ওপরের ছাদে, যেহেতু সামনে ছোটো ছাদেই কাজ মিটে যায়, তো সেই জন্য এই ছাদটায় খুব একটা আসা হয় না দেখে এই ছাদ এখন পরিষ্কার করার কোনো প্রশ্নই নেই। নিচের ছাদটা যেহেতু এখন পুরো ব্লক জামা কাপড়ে, তো সেই জন্য উপরের ছাদেই আর কি চাদরগুলো মেলতে আসলাম। সাথে করে দেখো এতগুলো আমরাও তুলে নিয়ে আসলাম, আর বোনকে না আমি বেশ শক্ত করে ধরে রেখেছিলাম, আর ও আমড়াগুলো পেড়ে দিল। একটা ডালেই দেখো এতগুলো আমড়া হয়েছে, মানে লোক পাচ্ছি না আমড়া পাড়ানো, তাই জন্য আমড়াগুলো এখনও অবধি পাড়ানো হয়নি। গাছে প্রচুর আমড়া হয়ে রয়েছে, আর এত জঙ্গল হয়েছে না ওই ঘরের পিছনে, কি বলবো, কোনো মানুষকে যে গাছে তোলাবো বা আমরা পাড়ানোর কথা বলবো সাহস পাচ্ছি না, কাকে বলবো, মানে নিজেদেরই এত ভয় লাগছে ওই জঙ্গলের মধ্যে ঢুকতে, তো অন্য কাউকে দিয়ে কি করে মানে পাড়ানোর কথা বলি বলো। তো সেই করে আর কি পাড়ানো হয়নি, যেটুকু হাতের নাগালে রয়েছে সেটুকুই আর কি পেরে পেরে আমরা চাটনি করে খাচ্ছি। তো একটা দিয়ে পরের সপ্তাহে মানে আসছে সপ্তাহে চাটনিটা হয়ে যাবে আমাদের। তো যাই হোক, দেখো এবার নিচে চলে এসেছি, নিচে এসে এখন বেডরুমটা আর কি ক্লিন করে নিচ্ছি সুন্দর করে, কারণ এই বেডরুমটা ক্লিন করা হয়ে গেলে পরে পুটু তো সামনে আটকানো রয়েছে, তোমরা জানোই সকালবেলা হলে পরে পুটুকে সামনে আটকে রাখি, তো ওকে নিয়ে আসবো, কারণ আজকে যা রোদ উঠেছে সামনে বেশ রোদ চলে আসবে, আর এই রোদের মধ্যে বাইরে থাকার কোনো মানেই হয় না। তবে আমার পুটু আবার একটু অন্যরকম টাইপের, ও আবার রোদের মধ্যে শুয়ে থাকতে বেশি ভালোবাসে। জানি না সব বিড়াল এরকম হয় কি না, মানে নিজের গাটা সেঁকে রোদের মধ্যে, অদ্ভুত লাগে আমার ব্যাপারটা, কিন্তু এটা সত্যি ও করে থাকে, কারণ যখন ঘরে নিয়ে আসি ও বারবার বাইরে যেতে চায়, রোদে একটু গা সেঁকতে চায়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেডটা সুন্দর করে গোছানো হয়ে গেল, আর অনেক দিন বাদে না এই অরেঞ্জ কালারের চাদরটা পাতলাম। এই চাদরটা ছোটো বেডরুমে পাতা ছিল, তো মাঝখানে তুলে কেচে দিয়েছিলাম, তো মানে অন্য একটা চাদর পেতেছি ছোটো বেডরুমে ব্লু কালারের, আর এই চাদরটা নিয়ে এসে এই বেডরুমে পাতলাম।
তারপরে বেডরুম যেদিনকে ক্লিন করি, মানে বেডটা যেদিনকে ক্লিন করি, বেডশিট কেচে দিই, সেদিনকে আমি বেডরুমটাকেও সুন্দর করে ডাস্টিং করি, তোমরা জানোই। তো আজকেও সেরকমভাবে বেডরুমটাকে সুন্দর করে ডাস্টিং করে নিচ্ছি। ডাস্টিংটা প্রতিদিনই একটু কম বেশি করে থাকি, কিন্তু কি বলো তো, যেদিনকে আর কি বিছানা চাদরটা তুলি সেদিনকে ভালো করে আর কি একটু ক্লিন করি। তো এই হচ্ছে ব্যাপার। তো বেড সাইড টেবিলটা দেখো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এরপর একইভাবে সব ফার্নিচারগুলোকেও ভালো করে মুছে ঝেড়ে পরিষ্কার করে নেব। বিগত 2-3 সপ্তাহ ধরে তো আমার বাড়ির পরিস্থিতির কারণে ঠিকঠাক করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারছি না। আর যাও ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে কোনো কমেন্ট শেয়ার করা হয়নি, জাস্ট ব্লগের টপিকের ওপরেই ভিডিওটা বানিয়েছিলাম। তোমাদের কমেন্ট কোনো কিছুই পড়া হয়ে ওঠেনি, কিন্তু আমি কমেন্টের রিপ্লাইগুলো সবাইকে পার্সোনালি করেছি, কিন্তু কারোর কমেন্ট সেইভাবে ব্লগে পড়তে পারিনি, তার জন্য ভেরি সরি। আজকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করব। তো চলো আমি কাজগুলো করতে থাকি আর এক এক করে তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করতে থাকি। আমার আগের ভিডিওতে শ্রেয়া তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর কালেকশন, ভালো লাগলো গো, তোমার পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক এই কামনা করি। অনেক ধন্যবাদ গো শ্রেয়া, সর্বদা এই কামনাই করো যাতে আমি আবার স্বাভাবিক ছন্দে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। জলি দিদি ভাই তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, প্রথম থেকে শেষ অবধি দেখলাম। বৃষ্টির জন্য ঘরে ফ্যান চালিয়ে কাপড় শুকাতে হচ্ছে আমারও। পুজো অর্চনা করলে সত্যি মনে শান্তি পাওয়া যায়। এগিয়ে যাও, পরিস্থিতি অনুকূল হোক তোমার, খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ গো দিদিভাই, তোমরা এইভাবে ভালোবাসা দিয়েছো, এত এত কামনা করেছো। আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আগের মতো ভিডিও শেয়ার করতে পারবো। তোমরাও এইভাবে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। চৈতালি দাস দিদিভাই তুমি কমেন্ট করেছো, তোমার কড়াইটা কোন কোম্পানির গো, ভিতরটা বেশ অন্যরকম, একটু জানিও প্লিজ। তোমাকে তো আমি পার্সোনালি মেসেজ করে দিয়েছিলাম, তাও বলে দিচ্ছি, ওটা হচ্ছে অ্যামাজন ব্র্যান্ডের, অ্যামাজন থেকেই কেনা। ওটা হচ্ছে হানিকম স্টেনলেস স্টিল কড়াই। তুমি অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো জায়গাতেই সার্চ করো হানিকম স্টেনলেস স্টিল কড়াই বলে, তুমি কিন্তু পেয়ে যাবে আমার ওই কড়াইটার মতন সেম দেখতে কড়াই। বাসন্তী লাইফস্টাইল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা, তাই তোমার সাথে যুক্ত হয়ে গেলাম। আশা করি তুমিও আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। ওয়ার্ড্রপগুলো ভালো করে ঝেড়ে মুছে নিলাম, আর সাথে করে ছোটো ওয়ার্ড্রপের ওপরে যা যা জিনিসপত্র ছিল সেগুলোকেও একটু সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিয়েছি। যেহেতু আজকে ভালো করেই ক্লিনিং করছি, তো সব কিছু সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। সাথে করে না এই আয়নাটাকেও ভালো করে আজকে কলিন দিয়ে আর কাগজ দিয়ে পরিষ্কার করলাম। আমি দেখেছি কোনো সুতির কাপড় বা যে কোনো কাপড়ের থেকে কাঠ জাতীয় জিনিস না কাগজে ভালো পরিষ্কার হয়, তাই জন্য আমি যখন খুব ভালো করে ক্লিন করি আয়না জাতীয় যে কোনো জিনিস বা কাঁচ জাতীয় যে কোনো জিনিস, আমি একটু খবরের কাগজের ওপরে আর কি কলিন স্প্রে করে তারপরে করি, বেশ সুন্দর পরিষ্কার হয় তাতে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে আয়নাটা পরিষ্কার করে নিয়েছি, আর আমার আয়নার সামনে যা টুকটাক একটু সাজুগুজু জিনিসপত্র থাকে সেগুলোকেও সরিয়ে পুরো ভালো করে জায়গাটা পরিষ্কার করে ওই জায়গাটাকেও গুছিয়ে নিয়েছি। তো এই জায়গায় যে চেয়ার দুটো রয়েছে, তো সেই চেয়ার দুটোকেও একটু ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। আজকে অনেক দিন পরেই বলতে পারো ভালো করে একটু ডাস্টিং করলাম, কারণ মাঝখানে বেশ কয়েকদিন হয়ে ওঠেনি আমার, এখন একটু ব্যস্ততার পরিমাণটা বেড়েই গেছে বলতে পারো। এই যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এর মাঝখানে গিয়ে কিন্তু আমার যে এক্সট্রা ডিউটিটা বেড়েছে সেই ডিউটিটা কিন্তু পালন করে এসেছি। এই সময়টা এই একই রকম ধারাতে চলবে না, সময় পরিবর্তন হবে, দায়িত্বটাও হয়তো অনেক কমে যাবে, আস্তে আস্তে মা অনেকটাই সুস্থ হয়ে উঠবে, কিন্তু এই সময়ে এখন যতটুকু আমার দায়িত্ব কর্তব্য আছে আমার মনে হয় সেই দায়িত্ব কর্তব্যটুকু আমার পালন করা উচিত। তো সেই মানে এই আমার কাজকর্মগুলো তো আমি পরেও করতে পারবো, হ্যাঁ একটু ঘাটতি হচ্ছে আমি জানি, আমি আমার কাজের মধ্যে দিয়ে সেই ঘাটতিটা আবার পুষিয়ে নিতে পারবো, কিন্তু এখন যেই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে যেই টাইমটা আমার ওনাকে দিলে পরে ওনার সুস্থতাটা তাড়াতাড়ি হবে, তো সেই টাইমটা আমি ওনাকে দিতেই এখন বেশি পছন্দ করছি বা স্বাচ্ছন্দ্য বোধ করছি। তাতে আমার কাজটা একটু পিছিয়ে পড়ছি আমি ঠিকই জানি, কিন্তু তোমরা যেহেতু আছো আমার পাশে, আমার এটুকু বিশ্বাস আছে তোমাদের ভালোবাসা এবং আমার নিজের কাজের প্রতি বিশ্বাস আছে। আমি জানি তোমাদের ভালোবাসার সাথে থাকলে এবং আমি নিজের কাজটা যদি আমি ঠিকঠাক করে আবার মনোযোগের সাথে করি, আমি আবার সেই জায়গাটা ধরে নিতে পারবো। শুধু তোমরা পাশে থেকো, আর আমার পরিস্থিতিটা আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা ব্লগে এই একটা কথাই বলছি, মানে ভালো লাগে না বলতে, তবুও যে অনেকেই তো নতুন আর কি জয়েন হও, তো
হঠাৎ করে মানে 3 সপ্তাহ ধরে এরকম সপ্তাহে একটা করে ব্লগ দিচ্ছি। চ্যানেলটাকেও আমি মানে হারাতে চাই না, অনেক কষ্টের চ্যানেল আমার, তো সেই চ্যানেলটাকেও হারাতে চাই না। খুব চেষ্টা করছি যে টাইমটা যাতে একটু ম্যানেজ করে উঠতে পারি, যাতে করে অন্ততপক্ষে আগের মতন করে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে পারি। তো সেটাই চেষ্টা করে উঠছি, তবুও এখনও ফেলিওর, পেরে উঠছি না। তবে আজ পারছি না তো কাল অবশ্যই পারবো। তোমরা শুধু পাশে থেকো, ব্যাস এইটুকুই তোমাদের কাছে কামনা। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর মোছাও হয়ে গেল। ঘরটা ভালো করে আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে এখন ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। মামুনিস ব্লগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, অনেক সুন্দর তোমার কাজ, অনেক অনেক ভালোবাসা। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। নবিতা আরবি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, অনেক দোয়া আর ভালোবাসা রইল তোমার ও তোমার পরিবারের জন্য। অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। রাজিয়া খান আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, খুব কষ্ট লাগছে। হ্যাঁ গো দিদিভাই, মানে কষ্টেরই ব্যাপার, তোমরা শুনেই কষ্ট পাচ্ছ, আর আমি তো সামনে থেকে ব্যাপারটা দেখছি, ফিল করছি, ফেস করছি, তো আমার কতটা কষ্ট লাগছে ভাবো একবার। গার্গী দিদিভাই তুমি কমেন্ট করেছো, সব কিছু আবার আগের মতন ঠিক হয়ে যাবে, ঠাকুরের ওপর বিশ্বাস বানিয়ে রাখো, মনে জোর দিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যাও, অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ দিদিভাই, তোমরা এইভাবেই আমার মনোবলটা অনেক অনেক বাড়াও, আমি যাতে আমার দায়িত্ব কর্তব্যের সাথে সংসারের সমস্ত কাজকর্ম এবং তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আবার নিয়ে আসতে পারি, আবার অ্যাক্টিভলি যাতে চ্যানেলে ভালোভাবে কাজ করতে পারি এবং তোমাদের সাথে সুন্দর সুন্দর কন্টেন্ট শেয়ার করতে পারি। তো যাই হোক, দেখো আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে অনেক কাজ হয়ে গেল। ঘর মুছে না বেশ কিছু জামা কাপড় সকালবেলা যেগুলো মেলে দিয়েছিলাম, এত রোদ, সব একদম পাঁপড় ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করে রাখছি। আর এই শাড়িটাকেও সুন্দর করে ভাঁজ করে একদম পাটে পাটে রাখছি। দেখে মনে হচ্ছে শাড়িটা আয়রন করা না, এত সুন্দর রোদ খেয়েছে, পুরো একদম পাটে পাটে ভাঁজ হয়ে গেছে। আমি সুন্দর করে পাট পাট করে ভাঁজ করে রেখে দিলাম। আর এইভাবে জামা কাপড় রোদ খাইয়ে সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করে রেখে দেওয়া যায় না, আয়রনের আর আলাদা করে দরকার পড়ে না। আমার প্রত্যেকটা নাইটিও সুন্দর করে এরকম পাটে পাটে গোছানো থাকে, আমার এইভাবে রাখতেই ভীষণ ভালো লাগে। আসলে আমি মনে করি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং একটা গোছানো পরিপাটি সংসারই হলো সুখী গৃহকোণের চাবিকাঠি। আর আমার সংসারটাকে আমি সেইভাবেই পরিচালনা করার চেষ্টা করি, যতই প্রতিকূলতা থাকুক না কেন। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না ঠিকই, কিন্তু আমার সংসারের কাজকর্মে কিন্তু কোনো ত্রুটি নেই। আমার সংসারের কাজকর্ম কিন্তু একই নিষ্ঠভাবে আমি করে চলেছি, প্রত্যেকটা দায়িত্ব কর্তব্যের সাথে। তো যাই হোক, দেখো এই হচ্ছে আমার ঘরের এখন ফাইনাল লুক। ঘরটা মোছা হয়েই গেছিলো, শুধু জামা কাপড় কটা ভাঁজ করলাম আর তোমাদের ঘরটাও দেখিয়ে দিলাম এখন। তো চলো এখন স্নান করব, পুজো দেব, তারপরে খাওয়া দাওয়া। বৃষ্টির মধ্যে মার কাছে একদিন খিচুড়ি খেতে চেয়েছিলাম, তো বৃষ্টির মধ্যে মা করে পাঠাতে পারেনি, তো বলেছিল শনিবার করে পাঠাবে। তো মা যেহেতু খিচুড়ি করে পাঠিয়েছে, ওই জন্য আজকে ঝলমলে ওয়েদার। তো এখানে দেখো মা গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে বাদাম দিয়ে খিচুড়ি করেছে, তার সাথে একটা পাঁচমিশালি তরকারি, আমি একটু চিপস নিয়েছি আর বোন শশা কেটেছে। চলো এই দিয়ে জমিয়ে শনিবারের লাঞ্চটা কমপ্লিট করি, তার সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি, সকলে ভালো থেকো, টাটা।